আলেকজান্ডার দি গ্রেট প্রথম ইরানে আক্রমণ করেছে। যেমন শুনেছেন সারা জীবন এক সেরকম? বর্ষা অবস্থায় দেখলাম যে উপর দিয়ে ক্ষেপণাস্ত্র যাচ্ছে, মিসাইল। এটা খুব বেশি আগের কথা না। তেহরানের নাম ছিল কিন্তু সস্তার নগরী। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটু বলুন তো। খুব সিলি বিষয় নিয়ে খুব বেশি মজা করে। আপনি কিছু ধারণা করতে পারেন যেমন আসলে কোন দিকে যাচ্ছে ইরানের পরিস্থিতি? বেহেশত থেকে খসে পড়া একটি খণ্ড। আপনি ফিল্মের সাথে খুব কানেক্টেড, ইরানি ফিল্মের সাথে। আর্মির লোকজন আমাকে ঘেরাও করে ফেললো। ইরান জ্বলছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি মার্কিন হামলায় নিহত হয়েছেন। রেগে মেগে ইরান তার পাশের যেসব আরও মধ্যপ্রাচ্য দেশগুলো আছে সেগুলোতে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে একটা তুমুল উত্তেজনাকর একটা পরিস্থিতি বিরাজ করছে। আমরা মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি, ইরানের যুদ্ধ, সেখানকার রাজনীতি নিয়ে একটু কথা বলবো ইরানের সামাজিক সংস্কৃতি নিয়ে, সেখানকার চলচ্চিত্র নিয়ে, সেখানকার লিটারেচার নিয়ে, এসব নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে কথা চলুকে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা এবং সাহিত্য বিভাগের প্রধান ডক্টর মুমিত আল রশিদ। থ্যাংক ইউ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনার সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা বলার আছে, কারণ আপনি একটা দীর্ঘ সময় ইরানে ছিলেন, আপনি ইরানে পড়াশোনা করেছেন। আপনার উচ্চশিক্ষা 2013 থেকে 2019 পর্যন্ত আপনি সেখানে পিএইচডির জন্য পড়াশোনা। আমি একটু আপনার সেই জায়গা থেকে শুনি। আপনি ইরানে ছিলেন, জি, মানে, এবং আপনি মনে হয় অনেকবার গেছেন, তারপর যাতায়াতের মধ্যেই থাকেন। জি। এখন যে ইরানের পরিস্থিতিটা একটু আমি মানে খুব সংক্ষেপে একটু আপনার কাছে বিশ্লেষণ শুনতে চাই, যে মানে কি অবস্থা ওখানে, কি জানতে পারছেন? দেখুন, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আলাপ আজকের এই কথা চলুক আমাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরাও চাই আসলে আমাদের কথাগুলো শুনুক, মানুষ জানুক আসলে প্রকৃত ইরান কেমন, ইরানের মানুষ কেমন, ইরানের সমাজ সংস্কৃতি কেমন, সেগুলো জানুক। আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় 2007-এ প্রভাষক হিসাবে যুক্ত হই ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে, এবং 2013 সালে আমি সেপ্টেম্বরে ইরানে গমন করি, ইরানের শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে ওখানে পিএইচডি করার জন্য যাই। এবং প্রথমে যাওয়ার আগে সবাই আমাকে বলছিল যে তুমি ইরান যাচ্ছ, ইরানে তো আমরা যতটুকু জানি ইরানের নারীরা ঘর থেকে বের হয় না, ইরানের সবাই পর্দা করে বা যে কোনো সময় ইউএসএ হামলা করতে পারে। তো কারণ ওই সময়টা আহমেদিন আজাদের একটু পরপরই হাসান রুহানি ক্ষমতা ছিল। তো আমি বলেছি না, আসলে এটা আমার কাছে মনে হয় না এমন, যেহেতু আমরা ফার্সি ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করি এবং আমরা কাজ করতে চাই, আমাদের এই দেশটিতে যাওয়া উচিত, কারণ আমাদের পারস্য সভ্যতার সঙ্গে আমাদের যুক্ত হওয়া উচিত। এবং আমরা যেহেতু ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পারস্যের বিখ্যাত কবি ফেরদৌসির কথা বলি, ওমর খাইয়ামের কথা বলি, হাফিজ সিরাজের কথা বলি, শেখ সাদির কথা বলি, এমনকি আমরা সিনেমার কথা, আসগার ফারহুদের কথা বলি, মহসিন মখমাল বা আব্বাস কিয়ারোস্তমির কথা বলি, তাহলে আমাকে সেই দেশটি কাছ থেকে দেখা উচিত। এবং সে কারণেই আমার যাওয়া আসলে পারস্যে। এবং এই যাওয়াটাই আসলে যখন আমি ইরানে যে তেহরানে আমরা বিমানবন্দরে নামলাম, এবং নামার পরেই মনে হলো যে না, এক অন্য ইরান। তারপর কি আপনি গিয়ে কি দেখলেন? মানে যেমন শুনেছেন সারা জীবন সেরকম? একেবারে বিপরীত। কেমন? একেবারে বিপরীত বলতে, ইরানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, সব জায়গায় সর্বোচ্চ নারীরা কাজ করছে, এবং নারীরা হচ্ছে স্বাচ্ছন্দ্যে কাজ করছে। এবং ইভেন ট্যাক্সি ড্রাইভার, আমাদের যে উবারের মতো, সেখানে হচ্ছে তপসি আছে, তারপর হচ্ছে ম্যাক্সিম আছে, এগুলো হচ্ছে নারীরাও সেখানে ড্রাইভিং করছে। ইভেন আমরা রাত 2-3টায় আমরা হাঁটতাম, যখন দেখতাম যে নারীরা একসঙ্গে হাঁটাচলা করছে, এবং একসঙ্গে ট্যাক্সিতে, শেয়ারিং ট্যাক্সি যেটা ইরানের যে চিত্র সারা জীবন দেখলাম আমাদের মগজের মধ্যে, ইরানের যে একটা ছবি, এই ছবি তো আপনার বক্তব্যের সাথে মেলে না। এটা মিলবে না কেন? এটা যারাই গিয়েছে, কিছুদিন আগে আপনি যদি বলেন যে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব, উনিও ইরান যেমন দেখলাম এই শিরোনামে একটি বই লিখেছেন। আমি একটি বই লিখেছি ইরানের পথে প্রান্তরে, এটি এখন 4র্থ মুদ্রণে আছে। এবং পুরো ইরানের কৃষ্টি কালচার, ইরানের খেলাধুলা, আপনি যখন নামার পরে আসলে চিত্র পাল্টে যাবে, মনে হবে যে আসলে এ তো ভিন্ন এক ইরান। কারণ আমরা যেই প্রাচীন সভ্যতার কথা বলি, যেই ইরানের কথা বলি, সেই ইরানই হচ্ছে এই ইরান। এবং আমি অবাক হয়েছি যখন দেখলাম যে তাদের পুরো সিস্টেমটা হচ্ছে অটোমেটিক। মানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জায়গাগুলো, বিশেষ করে আপনি একটি ল্যাপটপ থাকলে আপনার বইপত্র কেনা লাগবে না,
অর্থাৎ এই সিস্টেমটাও তারা উন্নত করে ফেলেছে এবং তাদের পুরো টেকনোলজিটা হচ্ছে ন্যানো টেকনোলজি। আপনি যেমন একটি নরমাল একটি বাসের টিকিট দিয়ে, আমরা মেট্রোর টিকিট দিয়ে আমরা বাসে যেতে পারছি, আমরা মেট্রোতে যেতে পারছি, আমরা ইভেন বিআরটি যেগুলো চলে সবগুলোতে আমরা একটি কার্ডে আমরা সমাধান করতে পারছি। এবং সবচাইতে মজার বিষয় ছিল যখন আমরা ওই ডলার ভাঙাতে গেলাম, তখন বিশেষ করে ডলারের দাম এখন যেভাবে বেড়েছে, তখন ছিল আমরা $1 সমান হচ্ছে আমরা ২৯০০ তুমান, ইরানি মুদ্রা তুমান পেতাম $2900 এবং একসময় তেহরানের নাম ছিল কিন্তু সস্তার নগরী। আমি জানি না আপনি তাই নাকি? শুনেছেন কিনা। হ্যাঁ, সস্তার নগরী। এবং ইরানের হরেক রকম বিশেষ করে ফ্রুটস দেখেছি, বিশেষ করে আঙ্গুর দেখেছি, সেই গল্প আমরা পরে বলবো। অ্যাপেল দেখেছি, যেটা আমরা আসলে কল্পনা করতে পারিনি যে ইরান এতটাই সমৃদ্ধ, এতটাই এগিয়ে গিয়েছে। তবে এই সময়টা হচ্ছে ধীরে ধীরে হ্রাস পেয়েছে। এবং আমি যখন ইরান থেকে ফিরে আসি 2019-এ, আপনি যখন কার কথা জি। বলছেন এটা খুব বেশি আগের কথা না, আপনি এটা 2013 থেকে 19 13 পর্যন্ত এবং ইরানে ছিলেন। হ্যাঁ, তখনও আমরা শুনেছি যে মানে ইরান তো যুক্তরাষ্ট্রের শত্রু, সবসময় আমরা জানি। এবং একটা বিখ্যাত, এ- খুবই কুখ্যাত ঘটনা আছে, ইরানে একবার যুক্তরাষ্ট্রের দূতাবাসে হ্যাঁ, একটা এটি হামলা হয়েছিল, হচ্ছে ওখান থেকেই তাদের মধ্যে হ্যাঁ, ঝগড়াটা লাগে। তো তখনও তো আমরা শুনেছি যে হ্যাঁ, তারা একটা অস্ত্র বানাতে চায়, তাদের উপর সবার নজরদারি, এবং তাদের ওইখানে সমাজ ব্যবস্থাও খুবই খুবই ভঙ্গুর অবস্থায় আছে। হ্যাঁ, কিন্তু আপনি তো তখনকার কথাই বলছেন, হ্যাঁ, মানে আচ্ছা, আমি তো জি। মিল পাচ্ছি না। এটা না আসলে আমরা এটি আসলে ইউএসের সঙ্গে সম্পর্কটা হচ্ছে 1979 সালের 80 পরে, দশক, 79 80-র দশকে এই সম্পর্কের জায়গায় অবনতি হয়। এবং সেখান থেকে মূলত ইরান এই বিপ্লবের পরে, ইসলামী বিপ্লব যেটি আমরা বলে থাকি, বিপ্লবের পরপরই হচ্ছে প্রায় 8 বছর ইরান যুদ্ধ ছিল। এই যুদ্ধেও ইরান যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। এবং দেশ হিসেবে ইরান কি খুব যুদ্ধবাজ? অবশ্যই না, অবশ্যই না, আমি বলবো না। বিভিন্ন জায়গায় হামলার সাথে না, তো ইরানের কেন? নাম, আ সংঘর্ষ, আ যুদ্ধ, এটা এরকম নাম এটা চলে হচ্ছে আসে। পরবর্তী সময়ে এসেছে। কিন্তু আপনি যদি দেখেন যে ইসলামিক রেভলিউশনের আগে, বিপ্লবের আগে ইরান ২৫০০ বছরের ইতিহাস যদি আপনি দেখেন, ইরান কোনো না কোনোভাবে পরাশক্তি বা কোনো সমর শক্তির কোনো সর্বাধিনায়ক দ্বারা আক্রান্ত। বিশেষ করে আপনি যদি খ্রিস্টপূর্ব ৫৫০ অব্দের কথা বলেন, অর্থাৎ খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে আলেকজান্ডার দি গ্রেট প্রথম ইরানে আক্রমণ করেছে, একেবারে ডাইনেস্টিতে। এরপর হচ্ছে দীর্ঘ সময়ে ইরান সেখান থেকে বের হয়ে এসেছে। এবং পরবর্তী ইসলাম পূর্ব সময় ইরানের ৬টি রাষ্ট্র ব্যবস্থা ছিল এবং প্রত্যেকটি রাষ্ট্রেই কোনো না কোনো সময় রোমের সঙ্গে তার যুদ্ধ হয়েছে। যেহেতু সভ্যতা, আপনি যদি সভ্যতার কথা বলেন, রোমের সঙ্গে তার যুদ্ধ হয়েছে, গ্রিসের সঙ্গে তার যুদ্ধ হয়েছে। এমনকি আপনি বর্তমান ইরানেও যদি যান, আপনি দেখবেন যে ইসলাম পূর্ব সময়ে সাসানি যুগের রোমান সৈন্যদের দ্বারা এখনও লোহার তৈরি ব্রিজ এখনও সেটি রয়েছে। কিন্তু পরবর্তী সময়ে যখন ইসলাম আগমন করেছে হজরত ওমরের সময়, যেটি হচ্ছে ৬৩৭ খ্রিস্টাব্দে, তখন তো আরবরাই ইরানে এসেছে, আপনি যদি বলেন ওই দৃষ্টিকোণ থেকে। এরপর হচ্ছে ইসলাম আসার পর এরপর হচ্ছে সামানি যুগের কথা বলেন, সামানিরা এসেছে ইরানে। আপনি গাজনাবির কথা বলেন, সুলতান মাহমুদ গাজনাবি ইরানে এসেছে। আপনি যদি বলেন চেঙ্গিস খানের কথা, আপনি হালাকু খানের কথা, এরা সবাই তো কোনো না কোনোভাবে ইরানকে আক্রমণ করেছে। কিন্তু পরবর্তী সময় কি হয়েছে, ইরানের এবং লক্ষ্য ছিল কেন সবসময়? হ্যাঁ, ইরান লক্ষ্য ছিল, ইরানের হচ্ছে ওই জায়গাটা। আপনি যদি দেখেন যে পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে, আপনি যদি মার্কো পোলোর বইতে পড়েন, দেখবেন যে ইরান তিনি যখন ভ্রমণ করেন, এটা হচ্ছে সালজুকি আমলে। ওই সময়টাও মার্কো পোলো বলেছে যে ইরান হচ্ছে বেহেশত থেকে খসে পড়া একটি খণ্ড। আপনি যদি দেখেন যে আলামুতের গুহা দেখে, সেখানে হচ্ছে হাসান বিন সাব্বার কেল্লা দেখে, যেখানে হচ্ছে এত বইয়ের ভাণ্ডার ছিল, হালাকু খান সেটি জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, বাগদাদের যে আজকের যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটি তো ইরানের সময় এই লাইব্রেরিটি তৈরি করা। এবং ইরানের বাগদাদের যে নিজামিয়া বিশ্ববিদ্যালয়, প্রথম যে বিশ্ববিদ্যালয় ধারণা দেওয়া হয় যে মুসলমানদের মধ্যে, সেটিও তো হয়েছে সালজুকি আমলে। অর্থাৎ ইরান সবসময় কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু বাইরের দেশের একটা ছিল, লক্ষ্য ছিল। তবে সুলতান মাহমুদ গাজনবীর সময় সেটা কি আপনি বলছেন বেহেশত থেকে খসে পড়া একটা টুকরো, মানে সেই টুকরোতে কি ছিল আসলে? শুধু বই অবশ্যই ছিল? না, সে শুধু বই ছিল না। সেখান থেকে ধরুন আপনি যদি চিন্তা করেন যে বিভিন্ন রকম ফলমূল, কৃষি শাকসবজি, আপনি যদি মনে করেন যে বিভিন্ন রকম খনিজ সম্পদ, তো পরে কথা, এগুলো পরে। কিন্তু তার আগে হচ্ছে ইরানে যদি আপনি ইয়াজনগরতে যান, যে হাজার হাজার বছরের পুরনো ফ্রিজিং ব্যবস্থা,
অর্থাৎ ইরান হচ্ছে একেবারে প্রাচীনকাল থেকেই পানির স্বল্পতার জ্ঞান বিজ্ঞানে সবসময় উন্নত ছিল, এবং সেখানে কি করেছে, সে পানিগুলো গ্রীষ্মকালে সে ঠান্ডা পানি খাবে, তার জন্য সে ফ্রিজ তৈরি করেছে। এটা আপনি অবাক হবেন, এখনও সেটি আছে যে সে ফ্রিজ তৈরি করেছে, যে প্রাকৃতিক ন্যাচারাল ফ্রিজ তৈরি করেছে। তারপর কি করেছে, সে একেবারে কৃষি ব্যবস্থার জন্য এই মরুভূমির নিচ দিয়ে সে পানির যেই লাইনগুলো, কানাত বলে, সেগুলো সে তৈরি করেছে। এগুলো তো সেই দীর্ঘ সময়, হাজার বছর পূর্বে তৈরি করা। তার মানে হচ্ছে ইরান এই কাজগুলো করেছে। এবং এখনও আপনি ধরেন এই যে কিছুদিন আগে আপনি যদি দেখেন যে উপসাগরীয় দেশসমূহ যখন কাতারকে একটা স্যাংশন দেওয়া হলো 6টি, আপনি অবশ্যই দেখেছেন, ওই সময়টা পুরো কাতারের যেই শাকসবজি ফলমূলের বাজারগুলো ইরান তাকে সাপোর্ট দিয়েছে। আপনি এখন তার্কিতে যদি দেখেন, যে আপনি তার্কি দেখবেন যে তার্কির বাজার ইরানি শাকসবজি, বিশেষ করে এই যে কাঁচা শাকসবজিতে ভরপুর, তার্কি থেকে ইরান বিভিন্ন রকম পোশাক আশাক নিচ্ছে, যেহেতু স্যাংশনের একটি বিষয় আছে। তাছাড়া তো তাদের তেল সম্পদ গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ডক্টর রশিদ, মানে আমরা বেশ একটা আপনার কথা শুনে, মানে আমি ইরান সম্পর্কে আমারও মানে এত জানার গভীরতা ছিল না যে ইরান এরকম একটা দেশ। আমি একটু, আপনি ছিলেন ওই সময়, মানে আপনার সঙ্গে যখন আমার ব্যক্তিগত পর্যায়ে আলাপ হচ্ছিল, আমি আপনার সঙ্গে যে আলাপটা করছিলাম, আপনি বলছিলেন যে আপনার স্ত্রী মধ্যপ্রাচ্যের, সিরিয়ান, এবং মানে আপনি সেই গল্পটা একটু খুব সংক্ষেপে বলেন যে মানে এইটা কিভাবে হলো, তারপর আমি পরের প্রশ্নটা করব। এটা মূলত আমি আসলে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমি যেহেতু পার্সিয়ানটা মোটামুটি ভালোভাবে জেনেছি, এবং ইরানের অসংখ্য ব্যবসায়ী বাংলাদেশে আসতো এবং তাদের সঙ্গে আমরা ইন্টারপ্রেটার হিসাবে কাজ করতাম, এবং সেখান থেকেই আমি 2013-তে যখন যাই, তখনই আমাকে শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়, অর্থাৎ টিচার্স ট্রেনিং ইউনিভার্সিটি তেহরানে, সেখানে আমি ভর্তি হই। এবং প্রথম দিনই আমার সহধর্মিণী তাকে আমি এক নজর দেখি, এবং তেহরানি, এবং ওই বিশ্ববিদ্যালয় ওরা মাস্টার্স করতে এসেছে। ওরা 10 জন ছিল। ওই সময়টা সিরিয়া ছিল প্রচণ্ড যুদ্ধ বিধ্বস্ত দেশ, এবং সবাই খুব বিষণ্ণ ছিল 13 সালের দিকে, এবং ওই সময় আইএসের প্রচণ্ড আক্রমণ হচ্ছিল, এবং সেই কথা আমরা পরে যাব। তো আমি দেখেছি এবং আমার এই ভালো লাগাটা কাজ করেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে যেহেতু ইরানে এসেছি, আমার মনে হয় যে আমার ভালো কিছু করা উচিত। এবং তার সঙ্গেও আমি দীর্ঘদিন পরে, আমি একজন বাঙালি ছেলে, কিন্তু আমি প্রথম দিকে চাইনি, যে আমি প্রথমে সবসময় মনে করেছি, আমি যেহেতু ইরানে ছিলাম, আমার একটি উদ্দেশ্য ছিল যে আমি কোনো না কোনোভাবে, আমি হয়তো বা রাষ্ট্রীয়ভাবে নিযুক্ত নয়, তবে আমি বাংলাদেশের অ্যাম্বাসিডর, অর্থাৎ আমাকে দেখে যখন বিদেশে যায় বাংলাদেশের অ্যাম্বাসিডর। হ্যাঁ, এবং এ কারণেই আমি তার কাছে যে কোনো অফারও দিইনি, শুধু দেখেছি, এবং তার সঙ্গে আমি 6 মাস পরে কথা বলেছি, এবং সে অবাক হয়েছে যে তার সকল বান্ধবীর সঙ্গে আমি কথা বলেছি, কিন্তু তার সঙ্গে আমি বলছি না, তুমি হয়তো আমাকে খারাপ দৃষ্টিতে দেখতে পারো যে আমি তোমাকে দেখে বা তোমার সঙ্গে কথা বলছি। আমি এখান থেকেই কিছুটা দূরত্ব, এবং আমি 2023 রিজেকশনের কোনো ঝুঁকি আপনি নিতে চাননি? না, আমি অক্টোবরে দেখেছি, এবং 2013 অক্টোবরে দেখেছি। পরের বছর 14 সালের জুলাই বা অগাস্টে আমি যখন সিরিয়াতে প্রচণ্ড আক্রমণ হচ্ছিল আইএসের, তখন তারা সামারে সিরিয়াতে গিয়েছে, তখন আমি তাকে মেল করি যে তোমার ওখানে কী অবস্থা, কেমন আছো। এরপর থেকে ধীরে ধীরে আমাদের মধ্যে সখ্যতা, এবং আমি তাকে সারা জীবনের সঙ্গী হিসেবেই গ্রহণ করেছি। উনি কই থাকেন এখন? ঢাকা? উনি এখন সিরিয়ার দামেস্কাস ইউনিভার্সিটির শিক্ষক, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের শিক্ষক, এখন ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন। উনি এখন ওখানেই শিক্ষকতা করছেন। তার মানে আপনার যার সাথে জীবন জড়িয়েছেন, সিরিয়া, মানে সেও একটা আন্তর্জাতিক যুদ্ধবিগ্রহ অঙ্গনে খুবই আলোচিত একটা নাম। জি জি। ইরানে আপনাদের পরিচয় হয়েছে, আপনারা ওখানে যাতায়াত করতেন, এবং এই যে দুই দেশের সংস্কৃতির সাথে আপনারা ঘর করেন। আমি একটু জানতে চাই যে ইরান আর সিরিয়ার মানুষের জীবনবোধ বা সংকটের সময়, মানে তাদের প্রতিক্রিয়া, তাদের মধ্যে মানে মিল বা অমিল কিছু দেখতে পান? দেখুন, এটি আমি অবাক হয়েছি, বিশেষ করে আমি যেহেতু একটু চলচ্চিত্র জগতে চলচ্চিত্র নিয়ে একটু পরে কথা বলবো। কেন আমি বলছি, কেন আমি দেখেছি যখন আমি আমার স্ত্রী, যখন আমরা বিয়ে করিনি, কিন্তু আমরা প্রতি সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার আমরা একটু ঘুরতে যেতাম, সিনেমা দেখতে যেতাম, যে ইরানের সিনেমাগুলো, এবং মূলত সেখান থেকেই আমাদের আকৃষ্ট হওয়া সিনেমার প্রতি, এবং সেখানে দেখতাম যে ওখানকার ইরানের কমেডি সিনেমাগুলো প্রচুর চলে। তো আমি অবাক হলাম যে কেন কমেডি এত, এটার মধ্যে কি আছে হাসির? বলল যে না, ইরানের মানুষ আসলে এতটাই, এই যে বিভিন্ন সময় বিভিন্নভাবে সেই ইরাক ইরান যুদ্ধ থেকে পরবর্তীতে
বিশেষ করে বিভিন্ন সময় এই যে ইরাকের যে যুদ্ধ হলো সেখানেও ইরান কোনো না কোনোভাবে ইনভলভ ছিল, মানে তাদের মধ্যে যেহেতু পাশাপাশি দেশ একটা কোনো না কোনোভাবে আক্রান্ত ছিল। আফগানিস্তানের যুদ্ধ দেখেছে, ইভেন সিরিয়ার যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধতেও প্রচুর ইরানি বন্ধুকে দেখেছি সেখানে শহীদ হয়েছে তারা, অর্থাৎ তারা মুদাফে হারাম বলতে, বিশেষ করে ওখানে ইমাম হোসাইনের বোন হজরত জায়নাবের যেহেতু সমাধি দামেস্কে সেটি তারা রক্ষাতে গিয়েছিল, আইএসের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। তো তারা সবসময় এক ধরনের বিষণ্ণতায় আক্রান্ত, তাদের বললো তাদের বিনোদনের একটি জায়গা দরকার। এবং আমি অবাক হয়েছি যে তারা এই জায়গা মানে খুব সিম্পল একটি জিনিসকেই তারা খুব মজা করে, আমি এটা দেখেছি। এবং ইভেন আমি যেহেতু ইরানি হলে ছিলাম, কারণ আমার ফার্সি শেখার উদ্দেশ্য ছিল, এই কারণে আমি ইন্টারন্যাশনাল ডরমেটরিতে থাকিনি, আমি একদম ইরানি যারা যেখানে হলে থাকে তাদের সঙ্গে একসঙ্গে থেকেছি, অর্থাৎ আমি তাদের কালচারের সঙ্গে মেশার চেষ্টা করেছি এবং তারা ওদের যুবকরা কীভাবে আনন্দ করে সেটি দেখার চেষ্টা করেছি। যখন আমি বসতাম তখন দেখতাম যে ওরা খুব সিলি বিষয় নিয়ে খুব বেশি মজা করে, এবং আমি একটু অবাক হতাম যে আমরা বাঙালিরা সাধারণত এই বিষয়গুলো আমরা আলোচনা করি না, নর্মাল জিনিস, কোনো একটা বিষয়, একটা খেলা, ওখানে ধরুন ওরা 10 জন বসে চোর পুলিশ ডাকাত যেটা আমরা খেলি, এরকম এই খেলার মধ্যেই সারারাত্র তারা মজা করছে। ইভেন তারা এই যে আমাদের প্লেয়িং কার্ড ওরা খেলে, ওদের আরেকটা স্টাইল আছে, ওই স্টাইলে খেলে, এটাতে তারা খুব মজা পায়। ইভেন ওরা হচ্ছে খুব বেশি আড্ডাবাজ, হচ্ছে ওরা চা খাবে, চাটা হচ্ছে শিল্প ওদের, চা খাওয়ার এত বেশি উপকরণ, চা খাবে এবং একটি চা, আপনি যদি কোনো ইরানি আপনার বাসায় আসে, আপনি তাকে আপনার শরবত দেওয়া লাগবে না, ফ্রুটস দেওয়া লাগবে না, আপনার দুপুরে খাবার দেওয়া লাগবে না, রাতের খাবার দেওয়া লাগবে না, আপনি যদি 1 কাপ চা দেন সবচেয়ে বেশি খুশি হবে, চা খেতে খেতে গল্প করবে। এবং ওরা ছোট ছোট অজিল বলে বিভিন্ন রকম বিচি, সেগুলো তারা খেতে খেতে গল্প করে, এবং এটা পুরো ইরানি জাতির মধ্যে এই জিনিসটা দেখেছি। আরেকটি হচ্ছে সিরিয়াতে আমি যেটা দেখেছি, সিরিয়ার মানুষ এত বেশি বিষণ্ণ, এই জায়গাটা আমি 2022 সালে আমি সিরিয়াতে গিয়েছি, যখন আসাদ সরকার ক্ষমতায়। যখন আমি এয়ারপোর্টে, আমার মনে আছে এটি আমার জীবনে একটি বড় ঘটনা, কারণ আমাকে সিরিয়া ভিসা দিচ্ছিল না, কারণ ওই সময় বিদেশিদের ভিসা দেওয়া নিষেধ। তো আমাকে ভিসা দিচ্ছিল না, তখন আমি তেহরানে আমার এম্বাসিতে যোগাযোগ করলাম, কিন্তু বললো যে তোমাকে 2 মাস ওয়েট করতে হবে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তোমার ছাড়পত্র আসতে হবে। তো আমার ওয়াইফের মন খারাপ, 2022 সালে ঢাকায় এসেছে, তো তাকে আমি ওখানে যাবো, আমি একটা বিয়ের প্রোগ্রাম করব। এরপরে বললাম ঠিক আছে, আমার ওয়াইফ কান্নাকাটি করলো যে ঠিক আছে তাহলে একটা কাজ করি, তোমাকে চলো এয়ারপোর্টে বিদায় দিয়ে আসি, তেহরানের এয়ারপোর্টে। তো ওখানে যাওয়ার পরে আমার সাথে শুধুমাত্র কোনো কাগজ ছিল না, শুধুমাত্র আমার 2017 সালে আমরা বিয়ে করেছি, ওই একটা কাগজ ছিল। পরে আমার এক বন্ধু বললো তুমি যেতে পারবা এই কাগজটা দিয়েই। আমি বললাম না, আমি সেম এই ড্রেসে ছিলাম, শুধু আমার পাসপোর্টটা আমার সঙ্গে ছিল। তো আমি ওখানে যে বললাম যে দেখো, আমার ওয়াইফ বলতেছে দেখো এই যে আমি তো বিয়ে করেছি, আমার এই যে আমার কাবিননামা আর পাসপোর্ট, ওরা আমাকে টিকিট দিয়ে দিয়েছে, বললো যে তুমি ওখানে যে অনারাইভাল ভিসা নিবে। আমি তো অবাক, এবং আমার তখন প্রচণ্ড ভয় যে ওখানে আইএসের, আমি জানি যে আইএসের মানে সবগুলো দেখেছি যে বিভৎস অবস্থা কীভাবে, ইভেন আমার স্ত্রীও মোটামুটি বেঁচে গেছে এই সময়টাতে। তা আমি হঠাৎ করে ওরা আমাকে টিকিট দিল, এবং সেখানেই সিরিয়ার এয়ারপোর্টে যোগাযোগ করে বললো যে হ্যাঁ তুমি আসতে পারো, আমার ওয়াইফকে বললো। তখন আমি প্রচণ্ড ভয়, আমি মাস্ক পরে আমি ভয়ে আছি, কারোর সঙ্গে কথা বলি না বিমানে। আমি এয়ারপোর্টে নামার পরে দেখলাম যে অনেকগুলো ওরা আর্মির লোকজন আমাকে ঘেরাও করে ফেললো, কারণ ওখানে বিদেশিদের যাওয়া নিষেধ ওই সময়টা, একেবারে কোনো বিদেশি আমি দেখি নাই, একদম ইরানি বন্ধুদের ছাড়া। ইরানিরা প্রচুর ছিল, কিন্তু রাশিয়ানরা ছিল, আর কোনো বিদেশি ছিল না। তারপরে যখন আমার কাগজ দেখলো, কাগজ দেখে ছাড়ার পরেই আমি আবার সামনে জাস্ট এয়ারপোর্ট, আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে ধরুন আমি এয়ারপোর্ট মোড়ে আসছি, আসলে এই যে এই মোড়টায় আসার পর আবার একটা আর্মি চেক, এভাবে আমি তাদের বাসা আসা পর্যন্ত আমাকে 10টি চেকপোস্ট আমাকে চেক করা হয়েছে। এবং তখন আমি দেখেছি যে আসলে এই দেশের মানুষগুলো এত বেশি ধূমপান করে, আরবরা যে ফুর্তিবাজ, আরবরা আসলে আনন্দবাজ, ফুর্তিবাজ, এবং এরা বিষণ্ণ থাকে, কিন্তু এরা এটাকে পাত্তা দিতে চায় না, দিনরাত আড্ডা মারে, হই হুল্লা করে। এবং আমি এখানে শুয়ে আছি, আমি শুনছি কান্নাকাটি করছে, বললো যে ইসরায়েলের গলায় নিহত হয়েছে, বললো যে না ওখানে 2 পক্ষে সংঘর্ষ হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, এভাবে। তো এরপর বললাম যে ঠিক আছে। তো হঠাৎ একদিন দেখি আমি আমার ওয়াইফ মিলে আমরা কফি খাচ্ছি, মানে এরাও ইরানিদের চাইতেও বেশি আড্ডাবাস হচ্ছে আরবরা, ওরা হচ্ছে মারতে জাতীয় একটা পানি, ইরানিরা আরব না তাই না, ইরানি আরব না, হ্যাঁ। তো সেখানে দেখলাম যে বললো যে তোমরা এই যে মারতে খাওয়ার সময় দেখলাম যে উপর দিয়ে মারতে হচ্ছে একটা পানীয়,
মাত্রাটা পানীয়, এটা মানে আর্জেন্টিনার অ্যালকোহলিক ড্রিঙ্ক। অ্যালকোহলিক, এটা হচ্ছে ভ্যাসোস টাইপের, এটা নাকি কিডনির জন্য ভালো, তারা এটা খাবে। তো আমি দেখলাম যে আমি বসা অবস্থায় দেখলাম যে উপর দিয়ে ক্ষেপণাস্ত্র যাচ্ছে, মিসাইল, মানে ওটা এটা হচ্ছে কি সিরিয়া নাকি? সিরিয়াতে, দামেস্কে। তো আমি অবাক হয়ে গেলাম, বললাম এটা কি? বললো বাদ দাও, আমরা একটু মারতে খেয়ে নিই। তার মানে এতটাই এরা তারা অভ্যস্ত হয়ে গেছে জীবনে। এবং এটা তো 22 সালের কথা। 23 সালে আমার শ্বশুর মারা যায়, তখন আমি দেখেছি যে লাটাকিয়া গিয়েছিলাম। লাটাকিয়া গিয়ে দেখেছি যে মানুষ আসলেই মানে প্রচণ্ড বিষণ্ণ, কিন্তু তার মাঝেই তারা বাঁচতে চায়। এবং তারা, আরবদের মধ্যে একটা বড় প্রবণতা হচ্ছে যে, মানে এটা আমি আমার ওয়াইফকেও বলি যে দেখো, যদি আমরা যে আইএমএ জাহিলিয়াত বলি, হ্যাঁ, আমার কাছে মনে হয় তোমরা এখনও ওটাই আছো। হ্যাঁ, সে আবার হাসতো, বলতো যে ওইটা না হইলেও আমাদের মধ্যে এখন ওই জিনিসটা আছে, যে আমরা আসলে আগে থেকে আনন্দ ফুর্তি করি, আমরা আসলে আমাদের নিজেদেরকে উপভোগ করি। এই জায়গাগুলোতে তারা, আমার কাছে মনে হয়েছে তাদের ভিন্ন ভিন্ন ঘরানার আমি উৎসব দেখেছি, এবং তাদের বিষণ্ণতাকে আমি খুব কাছ থেকেই দেখেছি। আর অনেকগুলো কাহিনী আমি দেখেছি, বইও লিখেছি, 2টো বই, একটি হচ্ছে দামেস্কে নিয়ে একটি বই লিখেছি, এবং ইরান নিয়ে তো একটি লিখেছি। আচ্ছা, চলেন একটু আমরা দামেস্ক থেকে একটু তেহরানে ফিরি। জি, একটু ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটু বলুন তো। মানে ওখানে তো মুদ্রাস্ফীতি এখন চরমে, সেটা পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অবশ্যই এটা আমি বলবো। দেখুন, এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা যেহেতু আছে এখানে, আমি বলেছি যে 2013 সালে যখন গিয়েছি তখন ছিল 2900 তুমান $1। এখন সেটি আপনি যদি লিখে রাখেন দেখবেন যে $1 সমান 1,40,000 তুমান। $1, অর্থাৎ $1 সমান 1,40,000 তুমান। আর এটা 2025-এর কথা। আর 2013-তে এটা ছিল মাত্র 2,900 তুমান, অর্থাৎ প্রায় 70,000 গুণ বেড়ে গেছে। হ্যাঁ, বেড়ে গেছে। এবং 60-70,000। হ্যাঁ, এবং এটির ফলে কি হয়েছে, সাধারণ জনগণ যারা আছে তারা কোনো না কোনোভাবে এটি দ্বারা আক্রান্ত হয়েছে। যেমন আপনি যখন ব্যাংকিং এক্সচেঞ্জ আপনি করতে পারছেন না, ব্যাংকিংয়ের, কারণ যেহেতু স্যাংশন রয়েছে, ইন্টারন্যাশনাল ব্যাংকিং করা যাচ্ছে না। ইভেন বাংলাদেশেও কিন্তু একসময় ইরানের যে বিখ্যাত কার্পেটের কথা বলি, আমি FBCCI 2016 সালে গিয়েছিলাম, তাদের সঙ্গে মতলুব আহমেদ সহ তাদের 26 জনের প্রতিনিধি, আমি নিজেই গিয়েছি বিভিন্ন জায়গায়, কিন্তু এবং বড় বড় কারখানা। আমি যখন গেছি 2013 সালে, তখন 0 কিলোমিটারের একেবারে নতুন নিউ গাড়ি $2,000 পাওয়া যেত ইরানে। হ্যাঁ, কিন্তু তারপর হচ্ছে ইরানের যে আমরা যদি বলি যে হাফ লিটার পানি আমরা বাংলাদেশে 15 টাকা, যদি আমি টাকায় বলি, আপনি সেখানে বাংলাদেশি টাকায় মোটামুটি 10 টাকায় আপনি 3 লিটার তেল পাচ্ছেন। ঠিক আছে, এবং এত সস্তা, কিন্তু এগুলো সে কোথাও সেল করতে পারছে না। তাহলে কি হচ্ছে, সে পণ্যের বিনিময়ে পণ্য দিচ্ছে। যেমন ইন্ডিয়াকে সে দিচ্ছে সরাসরি, ইরান থেকে ইন্ডিয়ার সঙ্গে কিন্তু তেল এবং গ্যাসের লাইন রয়েছে আফগানিস্তান হয়ে, আপনি অবশ্যই অবগত আছেন। এবং এ কারণে ইন্ডিয়াকে সে তেল গ্যাস দিচ্ছে, ইন্ডিয়া থেকে বিনিময়ে সে চাল ডাল গম দিচ্ছে। আবার চায়নাকে সে তেল গ্যাস দিচ্ছে, কিন্তু চায়না থেকে সে ইলেকট্রনিক্স যত পণ্য সেইভাবে নিচ্ছে। কিন্তু এগুলো তো সাধারণ, কিন্তু এগুলো তো কিনতে হবে বাজার থেকে। কারা কিনবে? সাধারণ মানুষের এই জায়গাগুলো, বিশেষ করে আমদানি রপ্তানির জায়গাগুলো, তারা ডলার সংকট, ডলার নেই, তাহলে সাধারণ মানুষের ইনকাম তো এভাবে বাড়েনি। আমি যখন গিয়েছি, আমার স্কলারশিপ ছিল, মানে ইরান আমাকে $100 দিত, মানে এ গ্রেডের পরেও, এ গ্রেড হাত খরচ, সেটা এখন হয়েছে মাত্র $30। অর্থাৎ মুদ্রাস্ফীতি এভাবে বেড়েছে, বাড়তে কিন্তু খরচটা কি বেড়ে গেছে, এবং খরচটা এমনভাবে বেড়েছে যে সাধারণ মানুষের আসলেই দীর্ঘশ্বাস। এবং একটা সময় ছিল, আমি বলেছি যে প্রথম দিকে যে আমি দেখেছি নারীরা বা পুরুষরা রাত দিন 24 ঘন্টা নির্দ্বিধায় চলাচল করতে পারত। সেই পরিস্থিতি কি এখন ছিল? এখন নাই। শেষ কত বছর ধরে এটা আমি বলবো 2018-র পর থেকেই নাই। বিশেষ করে আমি একটু বলিনি এখানে, যদি প্রেক্ষাপটটা হচ্ছে, আমি বলি, হাসান রুহানি যখন ক্ষমতায় ছিলেন, হাসান রুহানি স্কটল্যান্ডে পড়াশোনা করেছেন, পাশ্চাত্যে পড়াশোনা করেছেন, যিনি মধ্যপন্থী এবং সংস্কারপন্থী। তার আগে ছিলেন আহমদিনেজাদ, এবং আহমদিনেজাদের যে প্রথম দফায় যিনি নির্বাচিত হলেন, এবং নির্বাচিত হওয়ার পর তিনি একটি ঘোষণা দিয়েছিলেন যে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দিবেন। এটি কিন্তু আসলে একজন রাষ্ট্রনায়ক হিসাবে আপনি যখন আসলে আপনার পরিবারের দায়িত্ব কি, আমি যদি বলি, আমি খোলামেলা কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনার পরিবারের প্রত্যেক সন্তানকে আপনি সুখে রাখতে চাইবেন, তাই না? আপনি যদি আপনার সন্তানকে সুখে না রেখে, আপনি যদি প্রতিবেশীদের কাছে আপনি যদি প্রতিনিয়ত প্রতিবেশীদের সাহায্য করেন, আপনার সন্তানরা না খেতে, প্রতিনিয়ত তারা কিন্তু বিভিন্নভাবে কি হবে, আপনার বিরুদ্ধে, মানে আপনার বাবার বিরুদ্ধেও তারা যাবে, এটা বাস্তবতা। সেখানে কি হয়েছে, ধরুন আহমেদিনেজাদ এই 2বার নির্বাচন হওয়ার পরে, বিশেষ করে ওই সময়টা থেকেই এই ডলারের হচ্ছে
এই মূল্যবৃদ্ধি কন্টিনিউ যাচ্ছে, এবং হাসান রুহানি আসার পর এবং পরমাণু নিয়ে কন্টিনিউ, যে পরমাণু নিয়ে কিন্তু বিশেষ করে আহমদিনেজাদের পর নিয়ে কিন্তু পরমাণু চুক্তি নিয়ে, পরমাণু নিয়ে, ইউরেনিয়াম নিয়ে কিন্তু বেশি কথা আলোচনা হয়েছে। শুরু হয়েছে, হ্যাঁ। এটিকে কি করা হয়েছে, হাসান রুহানি এটি আসার পরে কিন্তু 2015 সালে একটি চুক্তি করেছে, আপনি অবগত আছেন, 6 জাতি পরমাণু চুক্তি, 5 জাতি +1 যেটি করলো, এবং জাওয়াদ জারিফ যিনি 2002 থেকে 2007 পর্যন্ত জাতিসংঘে ইরানের প্রতিনিধি ছিলেন, তার মানে পাশ্চাত্যের সঙ্গে এবং বিভিন্ন দেশের সঙ্গে তার একটা ভালো সংযোগ ছিল। বিশেষ করে হাসান রুহানি যখন প্রেসিডেন্ট, তখন জাওয়াদ জারিফ উনি ছিলেন হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, তার মানে ভালো একটা সমীকরণ ছিল তাদের মধ্যে, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং তারা দুজনে মিলে কিন্তু মোটামুটি পরমাণু চুক্তিটাকে একটা জায়গায় তারা দাঁড় করাতে পেরেছিল। পরবর্তীতে যখন 2016 সালে হাসান রুহানি আবার নির্বাচিত হন, কারণ জনগণের, এবং এইটা হওয়ার পরে আমি দেখেছি যে হোস্টেলে হোস্টেলে বিভিন্ন ছাত্রাবাসে মিষ্টি বিতরণ করা হয়েছে। তার মানে ইরানি জাতি কি চায়, তারা শান্তি চায়, তারা তারা আসলে দেশকে এগিয়ে নিতে চায়। এবং ওই সময়টা দেখেছি ইভেন ডলার দাম কমতেও দেখেছি ওই সময়টা 2016 সালে। এবং এরপর 2016 সালে যখন 15 সালে যেটি চুক্তি হলো, 16 সালে আবার যখন নির্বাচন হলো, এই নির্বাচনে আমি দেখেছি যে হাসান রুহানি পেলেন 4 কোটিরও অধিক ভোট, রাইসি পেলেন 15 লাখের মতো ভোট। কিন্তু পরবর্তী নির্বাচনে, যেহেতু দুইবারের বেশি নির্বাচনে একজন প্রেসিডেন্ট দুইবারের বেশি দাঁড়াতে পারবে না, পরবর্তী নির্বাচনে ইব্রাহিম রাইসিকে নিয়ে আসা হলো। রাইসিকে আনার পরেই কি হলো, 17 সালে এরপর কি হলো, ইরানের যেই ক্ষমতার কথা যদি আমি বলি, আসলে মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে রাহবারের পরে হচ্ছে 12 জন যে উপদেষ্টা, প্রধান ধর্মীয় নেতা, হ্যাঁ প্রধান ধর্মীয় নেতা, তারপর হচ্ছে তার পরামর্শক 12 জন, ওকে। এরপর হচ্ছে প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, স্পিকার, মানে তারা অনেক পরে, প্রায় 13 জনের পরে তাদের অবস্থা। এই 3 জন সমান্তরাল, এই 13 জন পরামর্শক, মূলত এই 13 জন পরামর্শক, কিন্তু এরাই আসলে পরামর্শ দেয়। তবে প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং স্পিকার, আর 3 জন সমান। প্রেসিডেন্টের কাজ হচ্ছে বাইরের দেশে কূটনীতিক বিভিন্ন রকম তৈরি করা, কি বলে, সম্পর্ক তৈরি করা, কিন্তু কোনো না কোনোভাবে সে আবার কিন্তু দায়বদ্ধ রাহবারের কাছে, মানে প্রধান ধর্মীয় নেতার কাছে। প্রধান বিচারপতিও দায়বদ্ধ, ইভেন আমাদের যদি স্পিকারও দায়বদ্ধ। এখানে কি হয়েছে, এই সময়টা আসলে হাসান রুহানি এবং জারিফ তারা অনেকটাই আসলে এই জায়গাটা, তখন আবার শুরু হয়েছে সিরিয়ার যুদ্ধ, ইয়ামানের যে হুতিদের সঙ্গে সমস্যা, এবং এটার সঙ্গে সৌদির সঙ্গে ইরানের একটা মোটামুটি ভালো সংকট তৈরি হয়েছিল। তারপর হচ্ছে হিজবুল্লাহর একটি জায়গা, বিভিন্ন রকম সহযোগিতা, সবাই বলছে যে ইরান সহযোগিতা করছে। এখানে কোনো না কোনোভাবে এই জায়গাটা একটা সংকট তৈরি হয়েছে। এবং আপনি যখন বাইরের দেশে যাবেন, তখন কি হবে, বাইরের দেশকে আপনাকে তো কোনো না কোনোভাবে সহযোগিতা করতে হবে, কোনো না কোনোভাবে ইরান থেকে তাকে তো সহযোগিতা করতে হবে। তখন ইরানের জনগণের কথা ছিল যে, সাধারণ জনগণ যারা, তারা বলেছিল যে ঠিক আছে, আমরা চাই আমরা আমাদের আগে নিজেদেরকে তৈরি করি, আমরা আগে নিজেরা একটু খেয়ে পড়ে বাঁচি। এটা কিন্তু ইরানের জনগণ বলেছে। ইরানের জনগণ, আপনি যদি বলেন, এটা কিন্তু মোটামুটি সব জায়গায় আছে যেভাবে তারা চেয়েছিল। কিন্তু কি হয়েছে, হাসান রুহানি যখন চলে যাওয়ার পরে রাইসি যখন আসলো ক্ষমতা, রাইসি আসার পরেই হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে মাহসা আমিনির 2022 সালে এটা হলো, এবং রুহানি যেটি করেছিলেন, সমাজের মধ্যে একটা স্থিতিশীলতা নিয়ে এসেছিলেন। কিভাবে, মোরাল পুলিশিংটা উনি কমিয়ে দিয়েছিলেন। মোরাল পুলিশিং যেটা হচ্ছে রাস্তাঘাটে মেয়েদেরকে বিভিন্নভাবে যে কতটুকু জামা পরেছে বা হিজাবটা কতটুকু, এটা ছিল ব্যাপকভাবে ছিল। এটা আমি 2013 সালে যখন গিয়েছি তখন আমি দেখেছি, বিভিন্ন জায়গায় আমি দেখেছি। কিন্তু হাসান রুহানি, যেহেতু আমি 2013 সালে তখন তিনি ক্ষমতায়, হাসান রুহানি এটিকে মোটামুটি অনেকটাই সহনীয় পর্যায়ে নিয়ে এসেছিলেন, এবং একটু লিবারেল মুক্তমানা ছিলেন। যেহেতু সবাই বল, যেহেতু ইউরোপের, উনি একজন কিন্তু আলেম, হাসান রুহানি কিন্তু একজন আলেম, তিনিও কিন্তু ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন, কিন্তু সেখান থেকে এসে তিনি কী করেছেন, একটু উদারতা, বিশেষ করে তাদের, আপনি যদি দেখেন যে ইতিহাস, রাফসানজানির কথা বলতে পারি, রাফসানজানি, খাতামি, হাসান রুহানি, এরা হচ্ছে জাওয়াদ জারিফ, এরা হচ্ছে একটা ক্রমে, ঠিক আছে, এরা হচ্ছে, এদেরকে বলা হয় মধ্যপন্থী, অর্থাৎ ইসলাহ তালাব, সংস্কারপন্থী। আর আরেকটা হচ্ছে উসুলগেরা হচ্ছে আপনি প্রাচীন ঐতিহ্যকে আঁকড়ে ধরবেন, কট্টরপন্থী যাদেরকে আমরা বলছি। এরা হচ্ছে, এদের গ্রুপটা হচ্ছে কি হলো, আহমদিনেজাদ, ইব্রাহিম রাইসি, এই গ্রুপটা হচ্ছে এখানে। তো দুটো দল অলরেডি, কিন্তু তাদের মধ্যে দুটো ভাগ আছে। এই ভাগে পরবর্তীতে কি হয়েছে, এরা মোটামুটি হাসান রুহানি চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে
উনি যাওয়ার পরে এই জায়গাগুলোতে ধীরে ধীরে বিশেষ করে ইরান মধ্যপ্রাচ্যে তার একটা বড় জায়গা, তার বিশেষ করে ইরাক একটি বড় শক্তি তৈরি হলো, ইয়ামানে একটি বড় শক্তি, হুতি হিজবুল্লাহ একটি বড় শক্তি তৈরি হলো, সিরিয়াতে তার একটা বড় শক্তি তৈরি হলো। এরপরে হচ্ছে যখন 23 সালে হচ্ছে আরেকটি হলো, 23 সালে অক্টোবরে হচ্ছে গাজায় যে হামাস কর্তৃক আক্রমণ। এরপর ডক্টর রশিদ, থেকে এই মূলত আলোচনাগুলো তো ধরেন আমরা যদি করতে থাকি মানে এটা করতেই আসলে পারবো, কোথায় যাব আসলেই আমরা করতে অনেক পারবো। হয়ে জি, যাবে। জি। আমি একটু বর্তমানে ফিরতে চাই, আমি দুঃখিত আপনাকে, আমি আসলে একটা কথার মাঝখানে আটকালাম, কারণ আমাদের মনে হচ্ছে যে মানে আমরা আসলেই আলোচনা শেষ নেই, এটা লম্বা ইতিহাসের ব্যাপার। আমি একটু জানতে চাই যে এখন জি কারেন্ট সিচুয়েশন, এখন মানে ইরানে একজন প্রধান সবচেয়ে 1 নম্বর যিনি ব্যক্তি, জি জি তাকে মেরে ফেলা হয়েছে, এবং তারপরে কি হবে আপনি কিছু ধারণা করতে পারেন যে মানে আসলে কোন দিকে যাচ্ছে ইরানের পরিস্থিতি? দেখুন, আসলে আমরা সবসময় যারা আমরা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে কাজ করি, আমরা মনে করি আসলে আমরা অতিরিক্ত কোনো কিছুকেই আমরা আসলে এটাকে আমরা মনে করি না এটা সমাধান, আসলে এটা বাস্তবতা। এবং দিন শেষে আপনাকে দেশের কথা চিন্তা করতে হবে, দেশের মানুষের কথা চিন্তা করতে হবে। অর্থাৎ নূহ নবীর প্লাবন যখন আসে, ওই প্লাবনে কিন্তু সকলকে ভাসিয়ে নিয়ে যায়। মানে এটা কি এটা দিচ্ছেন, সরকার এটা পতন কি হয়ে যেতে এটা পারে নাকি? এটা যদি আমার কাছে মনে হয় যে এটা আসলে উচিত ছিল দীর্ঘদিন থেকে, যেহেতু এই সমস্যাটা তৈরি হয়েছে। আমার এটা পার্সোনাল, আমি সবসময় বলি যে আমার পার্সোনাল মতামত হচ্ছে যে তারা তো বিজ্ঞ লোক, তাদের উচিত ছিল নিজেরাই বসে এই জায়গাগুলোতে যে আমাদের কোথায় কোথায় সমস্যা আছে, আমাদের বসেছিলেন জনগণের তো সমস্যাগুলো নিজেরা কতটুকু বসেছেন সেটা, তারা তো বসেছেন বহির্বিশ্বের সঙ্গে। কিন্তু তাদের, আপনার তো ঘরে যদি সমস্যা থাকে ভাই, আপনি তো বাইরে বসাচ্ছে, আপনার আগে নিজে ঘরের সমস্যা সমাধান করতে হবে আগে। আপনার ঘরে যে ভাই, আপনার সবাইকে ডেকে, আপনি মধ্যপন্থী, সংস্কারপন্থী, কট্টর সবাইকে ডেকে, যে আমরা আসলে এই সময়টা এখন একটা আমাদের দেশের জন্য একটা কঠিন সময় আমরা পার করছি। সো করেনি। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় কোনো না কোনোভাবে এই জায়গাটা আছে, এবং একটু গ্যাপ আছে। আরেকটা হচ্ছে, দেখুন এখানে বিশেষ করে যেহেতু পাহলাবিদের এখনো বংশধর যারা যেহেতু রয়েছে, রেজা পাহলভি কি ফিরতে পারে? রেজা পাহলাবি ফিরবে তাকে কি, accept তবে করবে ইরানিরা? ইরানের আমি দেখলাম যে একটা অংশ চাচ্ছে, আবার একটা অংশ তো চাচ্ছে মানে না। যারা চাচ্ছে চাচ্ছে তারা না। কি বেশি, না যারা চাচ্ছে না তারা বেশি? তার আসলে কি ধরেন, এই জায়গাটায় কোনো আন্দোলনের জন্য একজন নেতা দরকার আসলে, যিনি আসলে সামনে থেকে নেতৃত্ব দেবেন। কিন্তু আপনি সেখানে বসে আপনি নেতৃত্ব দেবেন, আপনি এসে উনি তো তারপরে দেশে নেতৃত্ব দেন, নেই, হ্যাঁ। দেশে নাই। কিন্তু সেখানে যেটা হতে পারে, হয়তোবা আমি যেটা ভাবছি যে হয়তোবা মাসুদ পেজেশকিয়ান এখন যে প্রেসিডেন্ট আছে, তিনি হয়তোবা কোনো একটা সমাধান যদি বের করতে পারেন। তারা যেহেতু এই ঘরানার এখন যে উনিও মধ্যপন্থী, সংস্কারপন্থী, হ্যাঁ, তাদের উচিত হচ্ছে এগিয়ে আসা। বিশেষ করে এই সমস্যার সমাধান আমার কাছে মনে হয় যে যদি মধ্যপন্থী এবং সংস্কারপন্থী তারা যদি এগিয়ে আসে এবং তারা যদি বসে নিজেরা এই জায়গাগুলোতে, অবশ্যই ইরানকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারে। নইলে আমার কাছে মনে হয় সমস্যাটা দীর্ঘদিন জিয়ে থাকতে পারে, এটা হতে পারে। আচ্ছা, এটা ঠিক রাজনীতিবিদদের ব্যাপার। আমরা একটু শিল্প সংস্কৃতি নিয়ে কথা বলি, কারণ আপনি এটা নিয়ে অনেক কাজ করছেন, আপনি ফিল্মের সাথে খুব কানেক্টেড, ইরানি ফিল্মের সাথে। আপনি একটু আমাকে বলেন তো কিভাবে জড়ালেন ইরানি মুভির ইরানি সাথে? আসলে আমি যখন ইরানে যাই তখন আসলে ইরানে, আমি আগেই বলেছি যে ইরানে শুনেছি যে আমাদের বিদেশিদের জন্য কোনো কাজ নেই, ওখানে ওরা যেটা দিবে সেই স্কলারশিপে চলতে হবে। তো আমি কিছুটা চিন্তিত ছিলাম, কারণ তার আগে আমার অলরেডি ইতালিতে নেপলসে আমার একটা পিএইচডি প্রোগ্রামের ডাক এসেছিল। কিন্তু আমার শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় যারা আমাকে খুব বেশি পছন্দ, তারা বললো যে না, আসলে তোমার ইরানে যাওয়া উচিত। আমি যাওয়ার পরে ভাবলাম যে ঠিক আছে, ধীরে ধীরে আমি মোটামুটি প্রথম 1-2 মাস, 1 বছর 13-14 আমি টানা পড়াশোনা করেছি। পড়াশোনা করতে করতেই আমার এক বন্ধু সেনেগালের, সে এখন সেনেগাল এম্বাসির কনসুলার ইরানে, ও বললো যে মুমিত আসো, চলো একটু অভিনয় করি, যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তোমাকে দেখতে মনে হয়, তুমি একটু অভিনয় করো, চলো তেহরানে। তো আমি একটা বিজ্ঞাপনে অভিনয় করতে গেলাম, এবং এটা অভিনয় ইরানিয়ান বিজ্ঞাপনে অভিনয়? ইরানিয়ার বিজ্ঞাপনে, হ্যাঁ বিজ্ঞাপনে। এবং ওই বিজ্ঞাপনে ইন্ডিয়ার একজন মানে নাগরিক হিসেবেই, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট একজন ব্যবসায়ী হিসেবে, পাঞ্জাব ব্যবসায়ী হিসেবে গেলাম। তো আমি পাঞ্জাবি পরে গেলাম, এবং আমাকে খুব পছন্দ করলো। 2 দিনে দেখলাম যে আমি যখন এটা করার পরে, যখন ইরানের বিভিন্ন টেলিভিশনে দেখালো, দেখলাম আমি খুব, ওখানে ওরা আমাকে খুব সম্মান করে, যে আমার হলে বিভিন্ন জায়গায় যেখানে যাই। তো তারপর টাকাও আমাকে খুব ভালো একটা অঙ্কের অ্যামাউন্ট দিল। এবং ওখানের ফিল্ম ইন্ডাস্ট্রি কেন উন্নত, আসলে এগুলো আমার একটু যদি সময় থাকে বলবো। তো এরপর হচ্ছে মূলত 2014 সালে, কিন্তু ওই বিজ্ঞাপন চিত্রে অভিনয় করতে যেও না, আমি সেই সকাল 6টায় গিয়েছি, রাত 12টায় আসলাম, পরের দিন আবার গিয়েছি, আবার রাত 12টায়।
কিন্তু অভিনয় করেছি সেখানে দেখলাম 30 সেকেন্ডও না আসলে। কিন্তু আমাকে 2 দিন থাকতে হয়েছে। মানে ওখানে টানা বিভিন্ন জায়গায় এই এয়ারপোর্টে শুটিং, বড় তেহরানের বড় বিখ্যাত বাজারে, আজাদি স্কয়ার, এরকম বিভিন্ন বিখ্যাত জায়গায়। তো বললাম যে আসলে এটা তো আমার কাজ না, এখানে করলে সারাদিন আমি টায়ার্ড হয়ে যাব, তো আমার কি করা যায়? এরপর হচ্ছে পরবর্তীতে একটি সিনেমায় অভিনয় করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিল এবং আমি আসগার ফারহুদির সহযোগী পরিচালক ছিলেন মানি হাকিকি। তিনি একটি চলচ্চিত্র করেন, ৫ কিলো অলবালু, অর্থাৎ 50 কিলো চেরি ফল, একটা কমেডি। তো সেখানেও আমরা দেখলাম যে আমাদেরকে নিয়ে গেল 50-60 জন একসঙ্গে। তো বললো যে এখানে অভিনয় করতে হবে। তো বললাম এটা কোথায় অভিনয়? পরে দেখলাম যে আসলে ওই আমরা বিভিন্ন ব্যবসায়ী হোটেলে যাচ্ছি, আসতেছি, যে হাঁটা চলা পিছন। তো আমি বলছি আমরা এটা করব না এটা, কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট, আমরা তো আমরা চাকরির মতো, ঠিক আছে যাই, স্টুডেন্ট থাকা অবস্থায় যাচ্ছি। এরপরে বললাম ঠিক আছে, একদিন করলাম। এরপরে আরেকটা বিখ্যাত সিরিয়াল কিমিয়া, রসায়ন, এই কেমিস্ট্রি নাম, এটিতে করতে যেয়ে ভাই ওদিন আমাকে মোটামুটি 3-4 ঘন্টা বসিয়ে রেখেছে। পরে আমি রাগ হয়ে চলে আসছি, যেটা আমার কাজ না, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পড়াশোনা করতে আসছি। তো ওই সময়টাই হচ্ছে বাংলাদেশ থেকে এসএ টেলিভিশন ইরানে যায় এবং আমার সঙ্গে যোগাযোগ করে যে ইউসুফ জুলাইখা, যেটি বিখ্যাত সিরিয়াল, এটি করবে এবং ওখান থেকে কেনাকাটা করবে। আমি বললাম ঠিক আছে চলেন। পরে আমরা ওখানকার যেহেতু আমি বিভিন্ন ওখানে ইরানে বিভিন্ন সময় বিভিন্ন ওখানে টেলিভিশনে আমি টক শো করেছি অনেকগুলো, বিশেষ করে বাংলাদেশের রমজান কালচার নিয়ে, বাংলাদেশের সুন্দরবন নিয়ে, বাংলাদেশের কক্সবাজার নিয়ে, এগুলো নিয়ে আমি বিভিন্ন সময় আমাকে ডাকতো। তো আমি কথা বলতাম, ছবি নিয়ে যেতাম। রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি খুব পছন্দ করে। রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে ওদের যত সিনেমা হচ্ছে, যখনই আপনি কোনো পালোয়ানের কথা বলবেন, অর্থাৎ বীরের কথা বলবেন, তখনই আপনি রয়্যাল বেঙ্গল টাইগার। তো যাই হোক, এরপরে আপনি কি ওই যে এসএসডি টিভির সাথে কি ওদের সাথে যুক্ত হলাম। এরপরে হচ্ছে ইউসুফ জুলাইখাটা আমার শুরু করলাম। এরপরে 18 সালে হচ্ছে আমাকে কালচার সেন্টার থেকে বলা হলো যে বাংলাদেশ থেকে জয়ন্ত জলিল ইরানে যাচ্ছে, তো সেখানে তো আমি দিনদার সাথে আমি বললাম ওইটা আপনি কি করেছিলেন আসলে? ওইটা আমি উপদেষ্টা ছিলাম, ইরানি অংশ উপদেষ্টা, এবং আচ্ছা, সবগুলো ডায়লগ ভাষায় ডাব হয়েছিল, সবগুলো, হ্যাঁ, ওগুলো আমারই করা, ওগুলো ফার্স্টে আমাদেরই করা। পরবর্তীতে আমরা দেখলাম যে ঠিক আছে, সিনেমাটি মোটামুটি জয়া হাসানের সাথে একটা এরপরে জয়াপার সঙ্গে আমরা 22 সালে ভাবলাম যে ঠিক আছে, আমাদের আসলে একটু শৈল্পিক কাজ করা দরকার, যেগুলো আমরা আর্ট ফিল্ম কাজ করা দরকার, আর্ট ফিল্ম। এবং ওই গল্পটি মোটামুটি আমি লেখার চেষ্টা করেছি এবং দেখলাম যে ছবিটার নাম জানি কি ফেরেশতে। এবং এই সিনেমাটি হচ্ছে পুরস্কার পেয়েছে ইরানের ফজর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ছিল। ফজরের মতো একটি জায়গা, আন্তর্জাতিক, যেটা মধ্যপ্রাচ্যের কান হিসেবে পরিচিত। এটি করলাম। এরপর হচ্ছে আরেকটি আমি শারমে বুদা, অর্থাৎ বুদ্দাস শেইম নামে, এটা হচ্ছে বিশেষ করে যে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসে, ওই সময়টা একটা ক্রেজি ছিল। ওই সময় ইরানি একজন ডিরেক্টর এটা নিয়ে একটা প্রামাণ্যচিত্র করে, এটি আমি অনুবাদ করলাম এবং এটি 3-4টি দেশেও আমন্ত্রিত হলো। এখন আমি কারেন্টলি আরেকটি চলচ্চিত্র নিয়ে কাজ করছি এবং সেখানে এটা আমার নিজের গল্পই। আমি গল্পটা মোটামুটি তৈরি করছি এবং আশা করছি যে ইরান বাংলাদেশ যৌথ প্রযোজনায় হবে। তো এখন যেহেতু বিভাগের প্রধান হিসেবে আছে, কারণ আসলে আমি নিজেও সময় দিতে পারছি না। তবে এখন ইরানের যে রাজনৈতিক পরিস্থিতি, মানে কি আশা করছেন? আশা করছি যে এই জায়গাটা, বিশেষ করে দেখেন ইরানের, আমার মনে হয় যে সিনেমার জায়গাটা ইরান কখনোই থেমে থাকবে না। কারণ এই বিপ্লবের আগেও কিন্তু ইরানের সিনেমা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছে। এবং এই যে কাউস সিনেমার কথা বললাম, এটি তো বিপ্লবের আগেই তৈরি, 1969 সালে তৈরি। বা কিয়ারোস্তামি তো বিপ্লবের আগেই কিন্তু সে বিখ্যাত ছিলেন। তো আশা করছি যে এই জায়গাগুলোতে আমরা আরও ভালো কাজ করতে পারবো এবং ভালো ভালো সিনেমা তৈরি করতে পারবো এবং বাংলাদেশি সিনেমা আমরা ডাব করতে পারবো। আমার খুব ইচ্ছা যে বাংলাদেশি সিনেমাগুলো আমরা ইরানের জন্য ডাব করবো। বাংলাদেশি সিনেমার কোয়ালিটি কি আসলে এত ভালো? দেখুন, আসলে মানে ইরানের সাথে তুলনা করলে ইরান যেটি চায়, আসলে ইরানি তো আপনি যদি সিনেমা দেখেন, ইরানের সিনেমা অধিকাংশই কিন্তু বাস্তব গল্প, সাদা কালো। কিন্তু বাংলাদেশের গল্পগুলো, বিশেষ করে আমরা যেই এটা দেখি ফেরেশতার মধ্যে দেখিয়েছি, আমাদের কিন্তু গল্পের চাইতে তারা পছন্দ করেছে আমাদের পয়লা বৈশাখের একটা বর্ণিল চিত্র। আমরা নিউ মার্কেট দেখিয়েছি, আমরা কারণ বাজার দেখিয়েছি, বাংলাদেশের ট্রেন দেখিয়েছি, অর্থাৎ বাংলাদেশের সবুজ প্রকৃতি দেখিয়েছি। এটা তাদের বেশি আকৃষ্ট করে এবং আমরা এটা নিয়েই আমরা আসলে কাজ করতে চাই, যে বাংলাদেশের এই জায়গাগুলো। এবং আপনি 2018 সালে ইরানের প্রথম চলচ্চিত্র সাবিকে মাহকামেল শুধু আমরা বাংলাদেশে নিয়ে এসেছিলাম 22 জন, আর নার্গিস আবিয়ারকে, যিনি যার চলচ্চিত্র অস্কার গিয়েছিল, তিনি বলেছেন যে বাংলাদেশে এখনও অসংখ্য জায়গা আছে, লোকেশন আছে, যেখানে এগুলো নিয়ে ভালো ভালো চলচ্চিত্র, একদম অস্কার যাওয়ার মতো চলচ্চিত্র তৈরি করতে পারি। এটি আমাদের দুর্ভাগ্য যে আমরা এখনো পারিনি, তবে পারবো, আশা করছি। আমরা কথা বলছিলাম ডক্টর মুমিত আল রশিদের সঙ্গে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা এবং সাহিত্য বিভাগের প্রধান। এবং আমরা আসলে ইরানের সাংস্কৃতিক অবস্থা, সেখানকার সংস্কৃতি, সেখানকার রাজনীতি, এগুলো নিয়ে আমরা একটু
আসলে ধারণা পাওয়ার চেষ্টা করেছি আসলে ইরান কেমন। আমরা ইরান সম্পর্কে যেমন জানি, যেমন খবরাখবর আমাদের সামনে আসে, আমাদের সামনে যে বয়ান থাকে আসলে তেমন নাকি ভিন্ন। আশা করি আমাদের এই আলোচনা শুনে আপনারাও কিছু ধারণা পেয়েছেন। আমরা এখানেই শেষ করছি কথা চল্লুকের আজকের এই পর্ব। ধন্যবাদ দেখবার জন্য।